অভ্র আর দীপ দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। দুজনেই হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে পড়ছে। ওদের বন্ধুত্ব দেখে সকলে একসঙ্গে ওদের অভ্রদ্বীপ বলে ডাকে। দ্বীপের মেসোমশাইকে নিয়ে ওদের একটা কি গড়ে উঠেছে, বহু রহস্য ভেদ করেছে। দ্বীপের মেসোমশাই না বলে আমরা তাকে শুধু মেসোমশাই বলে উল্লেখ করব। সবেমাত্র বই নিয়ে বসেছিল দ্বীপ, আর তখনই ছুটে এসে অভ্র ঘরে ঢুকলো। এই দ্বীপ, শুনেছিস সুদীপ্তের ছোট বোন ঝিলমিলকে নাকি সকাল থেকে পাওয়া যাচ্ছে না? বলিস কি? কখন ঘটল ব্যাপারটা? এই তো সবে 8টা বাজলো, বলল দ্বীপ। শুনতে পেলাম সুদীপ্তদের ঝি ওর ছোট ভাইকে গ্রামে পার্কে করে বেড়াতে নিয়ে যাওয়ার আগে ঝিলমিলকে বাড়িতে দেখা গিয়েছিল। তারপর থেকে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। অভ্র বলল, চল তাহলে একবার যাই সুদীপ্তদের বাড়ি। মেসোমশাইকেও নিয়ে গেলে ভালো হয়, কি বলিস? নিশ্চয়ই, তিনিও হয়তো সাহায্য করতে পারবেন। দ্বীপের মেসোমশাই রাঁচিতে থাকেন। কদিন কলকাতায় বেড়াতে এসেছেন, উঠেছেন দ্বীপদের বাড়িতেই। মেসোমশাই এলে বাড়ির আবহাওয়াটাই যেন কেমন পাল্টে যায়। দারুণ হই হই করতে পারেন মেসোমশাই। অভ্র, দ্বীপ ও মেসোমশাই মিলে বেশ কিছু রহস্যময় ঘটনার সমাধানও করেছে। বিশেষ করে রাঁচির নীল মাকড়সার ঘটনাটায় ওদের নাম ছড়িয়েছে বেশ। দ্বীপ তাড়াতাড়ি উপরে উঠে মেসোমশাইয়ের ঘরে ঢুকলো। তিনি তখন দ্বিতীয় কাপ চা খেতে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন। ভাবছিলাম তোমরা কখন আসবে, হাসি মুখে বললেন মেসোমশাই। কেন এসেছি বলুন তো মেসোমশাই? দ্বীপ জিজ্ঞাসা করল। ঝিলমিলকে পাওয়া যাচ্ছে না। দ্বীপ অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? তোমাদের বাড়ির চাকর রামু খবরটা এনেছে। অতএব তুমি যখনই এলে 2 2 4। সেখানে যাচ্ছ তো? চলো, আমিও তৈরি। মেসোমশাইকে নিয়ে অভ্র আর দ্বীপ সুদীপ্তদের বাড়িতে পৌঁছল। বড় রাস্তার উপরেই সুদীপ্তদের বাড়ি। সামনে চমৎকার এক ফালি জমি, তাতে কিছু মরশুমি ফুলের গাছ। ওদের দেখতে পেয়ে বেরিয়ে এলেন সুদীপ্তর বাবা অজয় বাবু। আসুন শঙ্কর বাবু, এসো অভ্রদ্বীপ। কি সর্বনাশ হলো আমাদের দেখুন। ঝিলমিলকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে, প্রায় কেঁদে ফেললেন অজয় বাবু। ভেঙে পড়বেন না অজয় বাবু, নিশ্চয়ই ঝিলমিলকে পাওয়া যাবে, ভয় কি? পুলিশে খবর দিয়েছেন তো? মেসোমশাই বললেন। হ্যাঁ, পুলিশ এখনই আসছে। কখন ব্যাপারটা টের পেলেন? সকাল 7:30 নাগাদ আমাদের যে শিউলি টুনটুনকে পার্কে নিয়ে গেল। ঝিলমিল তার আগেই উঠেছিল। শিউলি চলে গেলে আমার স্ত্রী ঝিলমিলকে দুধ খেতে ডাকেন, কিন্তু তাকে পাওয়া গেল না। একা একা কোথাও যাওয়ার মেয়ে তো নয় ঝিলমিল। কত বয়স ঝিলমিলের? 5 বছর। আর কথা বলার আগেই স্থানীয় থানা অফিসার এসে পৌঁছলেন 2জন পুলিশ নিয়ে। কি ব্যাপার বলুন মিস্টার ঘোষ? অফিসার বললেন, আমার মেয়ে ঝিলমিলকে পাওয়া যাচ্ছে না সকাল 7:30টার পর থেকে। অফিসার সকলের পরিচয় জিজ্ঞাসা করলেন, তারপর সকলকে নিয়ে ভিতরে ঢুকলেন। অভ্র, দ্বীপ আর মেসোমশাই অবশ্য বাইরে রইল। বাড়িতে ঢোকার মুখেই কয়েকটা সিঁড়ি, সামনে কিছুটা লম্বা মেঠো জমি। জমিটা বাগানের মাঝ বরাবর চলে গেল পূর্ব দিকে গেটের কাছে। মেসোমশাই জমিটা লক্ষ্য করছিলেন। কি দেখছেন মেসোমশাই? অভ্র প্রশ্ন করল। কিছু দাগ দেখতে পাচ্ছ? হ্যাঁ। কাছে এগিয়ে এলো ওরা 2জন। এক সারি চাকার দাগ। এক সারি নয়, অনেকগুলো। ওটা হলো প্রামের চাকার দাগ। আর কিছু দেখতে পাচ্ছ? মেসোমশাই বললেন। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট 2 সারি পায়ের ছাপও আছে।
দীপ বলল, মাটিতে পায়ের ছাপ আজ সকালেই পড়েছে। কাল মাঝরাতে জোরে বৃষ্টি হয়েছে, তাই মাটি নরম। এসব ছাপই আজ সকালের। শিউলি প্র্যাম নিয়ে যাওয়ার দাগ পড়েছে। এইসব আলোচনা শেষ না হতেই পুলিশ অফিসার বেরিয়ে এলেন। মেসোমশাইকে মাটি পরীক্ষা করতে দেখে তিনি এগিয়ে এলেন। কি দেখছেন? পায়ের ছাপ পড়ছে। অফিসার ঝুঁকে পড়লেন, তারপর পরীক্ষা করে বললেন, এ পায়ের ছাপ তো ঝিলমিলের বলেই মনে হচ্ছে। ছাপটা গেটের দিকে এগিয়ে গেছে। জুতো পরা পায়ের ছাপ। অফিসার এগিয়ে চললেন ছাপ বরাবর। দুসারি ছোট জুতো পরা পায়ের ছোট গেট পর্যন্ত গিয়েই মিলিয়ে গেছে এই ছাপটা। পাশে পাশে চলে গেছে এলোমেলো আরো বড় পদচিহ্ন আর প্র্যামের চাকার দাগ। মনে হচ্ছে ঝিলমিল গেট পর্যন্ত আসে আর এখান থেকে কেউ তাকে নিয়ে যায়। অফিসার গম্ভীর হয়ে বললেন, কেউ তাকে বাইরে দেখেছে? সবাই জানালো কেউ দেখেনি। আশ্চর্য ব্যাপার। অফিসার উঠে দাঁড়ালেন। আমার যা করণীয় সবই করছি মিস্টার ঘোষ, ভেঙে পড়বেন না। হাসপাতালে খোঁজ নিচ্ছি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে। তাছাড়া লালবাজার মিসিং স্কোয়াডেও খবর পাঠাচ্ছি। একটা মেয়ে তো উড়ে যেতে পারে না। এ পাড়ায় এরকম ঘটনা আগে ঘটার কোনো রেকর্ড নেই। তাহলে কোনো আশা দিতে পারছেন না? অজয়বাবু কাতর কণ্ঠে বললেন। এরকম নার্ভাস হবেন না, নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা সব রকম চেষ্টাই করব। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। আমরা সব জায়গায় নজর রাখছি। অফিসার সান্ত্বনা জানিয়ে বিদায় নিলেন। না, আর ঝিলমিলকে পাবো না, শুকনো গলায় বললেন ঝিলমিলের বাবা অজয়বাবু। আমি বলছি পাবেন, মেসোমশাই বললেন অজয়বাবুকে। পাবো? হ্যাঁ নিশ্চয়ই, 1 ঘন্টার মধ্যেই পাবেন। মেসোমশাইয়ের কথা শুনে সবাই কেমন অবাক হয়ে ওর দিকে তাকালো। কেন পাবেন বলছে? মেসোমশাই বললেন, ঝিলমিলের অদৃশ্য হওয়ার রহস্য ওই মাটি বলে দিচ্ছে। মাটি? হ্যাঁ, ওই ছাপগুলো। কিন্তু আর কথা নয়। অভ্র, দীপ, জরুরি কাজ রয়েছে, শিগগির চলো। চলি অজয়বাবু, মন শক্ত করুন, কোনো ভয় নেই। ঝিলমিলকে আমরা পাবেনি। অভ্র আর দীপ একটু আশ্চর্য হয়ে মেসোমশাইয়ের সঙ্গে বাড়িতে ফিরল। ঘরে ঢুকেই মেসোমশাই বললেন, পায়ের ছাপ, অর্থাৎ ওই ছোট্ট যে ছাপ দেখলে, নিঃসন্দেহে ঝিলমিলের। ওই ছাপ কি ঝিলমিল হেঁটে যাওয়ায় পড়েছে? এটাই হলো প্রশ্ন। তাই তো মনে হয়, না হলে পড়বে কেমন করে? দীপ বলল। হাসলেন মেসোমশাই। একটা জিনিস তোমরা লক্ষ্য করনি, সেটা হলো পায়ের ছাপটা কেমন পাশাপাশি সোজা সমান্তরালভাবে চলে গেছে। হেঁটে গেলে কখনো এরকম হয় না। হেঁটে দেখো, দুটো পায়ের গোড়ালির ছাপ একটু কাছাকাছি থাকে আর পাতার ছাপ কয়েক ডিগ্রি সরে যায়। অভ্র আর দীপ পরীক্ষা করে দেখে উঠল, সত্যিই তো তাহলে কেউ ঝিলমিলের জুতো নিয়ে দাগ ফেলেছে ধোঁকা দেবার জন্যে। আর প্র্যামের চাকার দাগ? সবই বলবো, কিন্তু আর দেরি করা যাবে না। ঝিলমিলের এখনো বোধহয় তেমন বিপদ ঘটেনি, কিন্তু ঘটতে কতক্ষণ। আমি একটু বেরোচ্ছি। অভ্র আর দীপ, তোমাদের গোয়েন্দার কাজ করতে হবে। তোমরা এখনই রাস্তায় গিয়ে সুদীপ্তদের বাড়ির উপর আড়াল থেকে ভালো করে নজর রাখো। বাড়ির উপর মানে ওদের ওই কি শিউলির উপর? শিউলি? হ্যাঁ, নজর রাখবে সে কোথাও যায় কি না। যদি তাকে বাড়ি ছেড়ে বের হতে দেখতে পাও, যেভাবেই হোক আটকানো চাই। মেসোমশাই বললেন বেরিয়ে যেতে যেতে। মেসোমশাই চলে যেতেই অভ্র আর দীপ সোজা রাস্তায় এসে রকে বসে সুদীপ্তদের বাড়ির উপর লক্ষ্য রেখে চলল।
ওরা ভেবে ভেবেও বুঝতে পারল না মেসোমশাই কি বুঝেছেন, শিউলি বা কি করলো। ওরা দুজনে একটা কথা বুঝতে পারল, শিউলি কিছু একটা করেছে। এর কারণ ওরা যখন সুদীপ্তদের বাড়িতে বাগানে পায়ের ছাপ লক্ষ্য করছিল, উপরে একটা ঘরের জানালা থেকে উদগ্রীব হয়ে শিউলি ওদের দেখছিল। কিন্তু কেন কে জানে। আধ ঘন্টা পরে অভ্র আর দীপ দেখতে পেল একটা পুলিশের গাড়ি আসছে। গাড়িটা ওদের কাছে থামল। অভ্র আর দীপ গাড়ি থেকে মুখ বের করে বললেন, মেসোমশাই, তোমরা সুদীপ্তদের বাড়িতে এসো। গাড়িটা এগিয়ে যেতেই ওরা দুজনেই ছুটল। দীপ আর অভ্র গিয়ে দেখতে পেল পুলিশ অফিসার আর মেসোমশাই অজয়বাবুর সঙ্গে কথা বলছেন। মিস্টার ঘোষ, আপনার যে শিউলিকে ডাকুন। অজয়বাবু একটু অবাক হয়ে ভিতরে গিয়ে শিউলিকে ডেকে আনলেন। বছর 25 বয়স হবে শিউলির, বিয়ে হয়ে গেছে, রোগা চেহারা। একটু ভয় মাখানো চোখে সে কাছে এসে দাঁড়ালো। তোমার নাম শিউলি? জিজ্ঞাসা করলেন অফিসার। হ্যাঁ। আজ সকালে তুমি এ বাড়ির বাচ্চাকে প্রেমে করে বেড়াতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, পার্কে। কিন্তু আজ পার্কে যাওনি কেন? হ্যাঁ, পার্কে তো গিয়েছি বাবু। মিথ্যে কথা, কড়া গলায় বললেন অফিসার। তুমি পার্কের বদলে তোমার বাড়িতে যাও, সেখানে ঝিলমিলকে লুকিয়ে রেখেছো। না না বাবু, আমি ঝিলমিলকে লুকিয়ে রাখিনি, সত্যি বলছি বাবু। মিথ্যে বললে শাস্তি আরো কঠিন হবে, অফিসার বললেন আরো কড়া স্বরে। আমরা জানি তুমি ঝিলমিলকে প্রেমে চাপিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছো আর মাটিতে তার জুতোর ছাপেকে সকলকে ধাপ্পা দিতে চেয়েছো। এর মধ্যে আর কে কে আছে বলো? ঝিলমিলকে কোথায় লুকিয়ে রেখেছো বলে দাও, না হলে। এবার পুলিশ অফিসারের পায়ে আছড়ে পড়ল। আমাদের বাঁচান বাবু। হ্যাঁ, আমি ঝিলমিলকে লুকিয়ে রেখেছি আমাদের বাড়িতে, আমার স্বামী। অফিসার মেসোমশাইয়ের দিকে একবার তাকালেন। ওটা শিগগির, এখনই তোমার বাড়িতে চলো, ঝিলমিলের কোনো ক্ষতি হলে, বললেন অফিসার। কোনো ক্ষতি হবে না বাবু, আমি এখনই যাব। আপনারা অপেক্ষা করুন, আমরা এখনই আসছি। চলুন মিস্টার ঘোষ। মিস্টার ব্যানার্জি, আপনিও চলুন, অফিসার মেসোমশাইকে বললেন। সকলে পুলিশের গাড়িতে রওনা হয়েই অভ্র আর দীপ সুদীপ্তের সঙ্গে ওদের ঘরে ঢুকল। সবাই দারুণ উদ্গ্রীব হয়ে রইল কখন ঝিলমিলকে নিয়ে ওরা ফিরে আসেন তার জন্য। এত সহজে যে ঝিলমিলের খোঁজ পাওয়া যাবে অভ্ররা ভাবতেই পারেনি। মাত্র 15 মিনিটের মতো কাটতেই আবার দেখা গেল পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই নেমে এলেন অজয়বাবু, কোলে ঘুমন্ত ঝিলমিলকে নিয়ে। পিছনে মেসোমশাই আর পুলিশ ইন্সপেক্টর অরিজিৎ চৌধুরী। বাড়ির মেয়েরাও ছুটে এলো। একটা আনন্দের বন্যা যেন বয়ে গেল বাড়িতে। অজয়বাবু কাউকে ছাড়লেন না। এক হাঁড়ি রসগোল্লা আনানো হলো, সঙ্গে চা। 4 জন পুলিশ আর ইন্সপেক্টর চৌধুরীও না খেয়ে ছাড়া পেলেন না। হেসে ইন্সপেক্টর চৌধুরী বললেন, সমস্ত কীর্তিত্ব কিন্তু মিস্টার ব্যানার্জির। উনিই ওই পায়ের ছাপ ধরে চাকার দাগ দেখে রহস্যভেদ করেছেন। আপনার কিন্তু পুলিশে ঢোকা উচিত ছিল মিস্টার ব্যানার্জি। পুলিশ কর্মচারীরা সদলে বিদায় নিতেই অজয়বাবু মেসোমশাইয়ের হাত ধরে বললেন, আজ কিন্তু না খেয়ে কিছু যেতে পারবেন না আপনি। অভ্র আর দীপ, তোমরাও। আপনারা আমাদের জীবন দিয়েছেন, আর একবার চা খেতে খেতে সব গল্পটা আমাদের বলুন, কিভাবে শিউলিকে সন্দেহ করলেন। চা এলে মেসোমশাই বলতে শুরু করলেন, ব্যাপারটা খুব সহজ ছিল, একেবারে আনাড়ি চোরের কাজ। ঝিলমিলের জুতোর ছাপ দেখেই আমার সন্দেহ হয় ওই ছাপ কেউ মাটিতে চেপে ফেলেছে, কারণ ছাপগুলো সমান্তরালভাবে চলে গেছে, যা স্বাভাবিক নয়। দ্বিতীয়ত, প্যানের দুসারি করে চাকার দাগও দুরকম, একটা মাটিতে বেশ চেপে বসেছে, অন্যটা তা নয়। এর কারণ একটাই, চেপে বসা দাগটা পড়েছে প্যাম একটু ভারী থাকায়, অর্থাৎ ওর মধ্যে ভারী কিছু ছিল, সেটা নিয়ে যাওয়ার সময় পড়েছে। কিন্তু কেন? বুঝলাম
নিশ্চয়ই ওর মধ্যে করে ঝিলমিলকে নিয়ে যাওয়া হয়েছে। উপরে টুটুনকে রেখে শিউলিকে ঝিলমিলকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে প্যামে শুইয়ে দিয়েছিল। এরপর সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম শিউলি গোপনে আমাদের জানালা দিয়ে লক্ষ্য করছিল বলে। ও বুঝতে পেরেছিল কিছু একটা সন্দেহ করেছি আমরা। এরপর সম্পূর্ণ প্রমাণ মিলে গেল রাস্তার মোড়ের পানের দোকানের কথায়। সে বলল প্রেমে করে টুটুনকে নিয়ে যাবার সময় শিউলি বলে যায় যে ঝিলমিলকে পাওয়া যাচ্ছে না। কিন্তু শিউলি তখন জানবে কেমন করে যে ঝিলমিল হারিয়ে গেছে? সে বাড়ি ফিরলেই তো ঘটনাটা জানার কথা। কিন্তু শিউলি এমন কাজ করলো কেন? অজয়বাবু জানতে চাইলেন। খুব সম্ভব অজয়বাবু 2-1 দিনের মধ্যেই কোনো চিঠি পেতেন মোটা টাকার মুক্তিপণের, ঝিলমিলকে ফিরিয়ে দেওয়ার বদলে। শিউলি আর ওর স্বামী এই ষড়যন্ত্র করেছিল। ঝিলমিলকে ওরা ওদের বাড়িতে লুকিয়ে রেখেছিল। দুজনেই এখন জেলে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।